কিন্তু বিএনপি কিংবা আওয়ামী লীগ কখনোই জনগণের ক্ষমতায়ন চায় না। তারা চায় তাদের সরকারের ক্ষমতায়ন। যখন তাদের সরকার থাকে না, তখন তারা বিরোধী দলের থেকে এইসব গণতন্ত্র ফণতন্ত্র নিয়ে বহু চিৎকার চেঁচামেচি করে। মানুষের অধিকার চাই, গণতন্ত্র চাই, গণতন্ত্র চাই, গণতন্ত্র চাই, এটাই তাদের মুখের লব্জ। কিন্তু যখনই তারা ক্ষমতায় চলে আসে, তখন গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চায়। তারা রাষ্ট্রপতিকে ধরে রাখে এবং যে ধরনের ঐক্যবদ্ধ সরকার, জাতীয় সরকার বা যাই কিছু চেয়েছে, পরিবর্তনের সরকার যাই কিছু চেয়েছে, বিএনপি সেইটাতে অস্বীকার করেছে। কারণটা কি? কারণটা হলো যে তাদের ক্ষমতায় আসতে হবে এবং তারা ধরে নিয়েছে তারাই ক্ষমতায় আসবে যে করে হোক। যে দেশে জেলখানায় বসে মানুষ ফোনে কথা বলতে পারে, বাইরে যোগাযোগ করতে পারে, সবকিছু করতে পারে, সেখানে একজন রাষ্ট্রপতি, সে তো জেলখানায় না। সে কি শেখ হাসিনার সঙ্গে এখানে বসে বাংলাদেশে বসে যোগাযোগ করতে পারেন নাই বা সুযোগ ছিল না? বিএনপি কি এটা প্রমাণ করতে চায়? যখন আপনারা এখন এরকম হাজার হাজার ভুয়া ভিডিও, এআই জেনারেটেড ভিডিও দিবেন, এআই ভিডিও দিবেন, তখন যদি তাদের সামনে এরকম কোনো ভিডিও আসে, তারা এটাকেও খুব স্বাভাবিকভাবে এআই জেনারেটেড বলবে। এটা কি খুব অন্যায় হয়ে গেছে? এই মিডিয়াকে এড়িয়ে চলার চেষ্টা করেন, আর না হয় মিডিয়াকে নিজের মতো করে হ্যান্ডেল করার চেষ্টা করেন। আপনারা শর্ত দিয়ে দেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি পর্দার ব্যাপারে আগে যে শিথিলতা ছিল, সেই শিথিলতাকে আমরা রাখছি না, আমরা এখন কঠোর হলাম, আপনাদের কোনো মহিলা উপস্থাপিকার টকশোতে আমরা যাব না। রাষ্ট্রপতিকে অপসারণের জন্য বিএনপি যে একটা নাটক করলো, এই নাটকটা আসলে ধরা পড়ে গেছে। যেভাবেই হোক শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ হোক, এটা আমরা সবাই চাচ্ছিলাম, কিন্তু এইরকম একটা মানে জঘন্য রাজনীতি করে বা নাটক করে রাজনীতিতে একটা কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করলো বিএনপি। কাজটা কি করলো? প্রথমে আমাদের কাছে মনে হয়েছিল ভালো সুন্দর একটা নাটক তারা মঞ্চায়ন করলো, কিন্তু পরে দেখলাম যে নাটকটা যখন ধরা পড়ে গেছে, তখন তাদের আসলে এই নাটকটা এখন একেবারে অর্থহীন এবং খুব ঘৃণ্য হয়ে গেছে। সেটা কিরকম? মনে করেন রাষ্ট্রপতির অপসারণ প্রথম থেকেই মানে চেয়ে আসছে সকলে। কেন চাচ্ছে? কারণ হলো যে ফ্যাসিবাদের মূলোৎপাটন হয়ে গেছে, কিন্তু তার রাষ্ট্রপতি রয়ে গেছে। এই জিনিসটা এনসিপি কিংবা জামাত কারোই সহ্য হচ্ছিল না। মোট কথা তখন আন্দোলনকারীদের কারোই কোনোভাবে সহ্য হচ্ছিল না, এবং এটা নিয়ে বহু কিছু হয়ে গেছে। বিশাল মিছিল সমাবেশ, যমুনা ঘেরাও, এটা সেটা অনেক কিছু হয়ে গেছে। কিন্তু প্রথম থেকেই রাষ্ট্রপতি অপসারণের রাষ্ট্রপতিকে সরানোর ক্ষেত্রে আপত্তি জানিয়ে আসতেছে বিএনপি। কারণটা ছিল কি? কারণ হচ্ছে যে বিএনপি বারবারই চেয়েছিল পুরনো বন্দোবস্তটা থেকে যাক, আর সেই পুরনো বন্দোবস্ত ধরে রাখার জন্য বিএনপি রাষ্ট্রপতিকে বারবার ধরে রাখার চেষ্টা করেছে, যাতে পুরনো বন্দোবস্তের একটা মেসাল থাকে এবং সেই তার মাধ্যমে যেন পুরনো বন্দোবস্তকে আবার ফিরিয়ে আনা যায়। এটা খুব স্বাভাবিক। বিএনপিটা কেন চেয়েছে, সালাউদ্দিন এটা মোটামুটি একটা জায়গায় ক্লিয়ার করে দিয়েছে। সেটা হচ্ছে যে তাদের সরকারকে শক্তিশালী করতে হবে। যদি সবকিছু মানে মূলোৎপাটন করে ফেলে, তাহলে তাদের সরকার দুর্বল হয়ে যায়। কারণ নতুন করে আবার সরকার কাঠামো তৈরি করতে হয়, রাষ্ট্র কাঠামো তৈরি করতে হয়, নতুন করে সংবিধান তৈরি করতে হয়। তো নতুন করে সংবিধান তৈরি হলে এই সংবিধানে যে ধরনের পাওয়ার দেওয়া আছে, মানে ফ্যাসিবাদ সরকার, মানে সরকারকে, মানে যে পাওয়ারের ক্ষমতায়, মানে যে ক্ষমতার পাওয়ারে তারা ফ্যাসিবাদ হয়ে ওঠে, সেই পাওয়ারটা তাদের থাকবে না। নাসিরুদ্দিনের এক বক্তব্যে আমরা দেখলাম, সে যখন সালাউদ্দিনের কাছে গেছে, তার বাসায় যখন গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যখন গেছে, তখন সে এটাই বলেছে যে আমাদের সরকার এর ক্ষমতা হ্রাস পায়। নেড়া একবারই বেল তোলা যায়, নেড়া দুইবার বেল তোলা যায় না। বেল তোলা যায় আমাদের শিক্ষা হয়ে গেছে। কখনো সালাউদ্দিন বেল মারে, কখনো হইলে যে অর্থমন্ত্রী আছে একজন অশিক্ষিত লোক, সে বেল মারে। আমরা বাংলাদেশের বিচার চাই, আমরা বাংলাদেশের সংস্কার চাই। কেন সংস্কারের প্রশ্নে আসতেছেন না? বললো যে সংস্কারের পক্ষে যদি আমি আসি, তাহলে যে সরকার, এই সরকার তো হলো আমরা চালাইতে পারবো না। সরকারের কাছে ক্ষমতা থাকবে না, কিছু ক্ষমতা চলে যাবে বিরোধী দলের কাছে, কিছু ক্ষমতা চলে যাবে মিডিয়ার কাছে, কিছু ক্ষমতা চলে যাবে হলো বিচারালয়ের কাছে। তো এটা অন্যান্য জায়গাও সে বলেছে ক্ষমতা হ্রাস পেয়ে যায়। তো একটা সরকারের ক্ষমতা হ্রাস পাওয়া মানে হচ্ছে সে আর স্বৈরাচার হয়ে উঠতে পারে না। তো বিএনপি চাইছে যে তার সরকার যখন আসবে, তার ক্ষমতা যেন হ্রাস না পায়, তার ক্ষমতা যেন আরো প্রবল হয়। এবং যে কারণে আমরা দেখলাম তারা বিরোধী দলে থাকতে, শেখ হাসিনা থাকতে যে ধরনের দফাগুলো দিয়েছে, যে ধরনের সংশোধন তারা চেয়েছে, যেমন সংবিধান সংস্কারও তারা চেয়েছিল, কিন্তু এখন আর তারা সংবিধান সংস্কার করতে চায় না। কারণ সংবিধান সংস্কার হলে তাদের সরকারের ক্ষমতা হ্রাস পায়। জুলাই সনদের জন্য তারা স্বাক্ষর করেছে, কিন্তু যখন তারা দেখলো যে তারা সরকারে আছে, এখন আর তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। কারণ জুলাই সনদ বাস্তবায়িত হলে তাদের সরকারের ক্ষমতা ভাগ বাটোয়ারা হয়ে যায়, মানে বিকেন্দ্রিক
মানে কেন্দ্রভূত আর থাকে না, সবার কাছে এই ক্ষমতার একটা পোর্শন চলে যায়। কিছু ক্ষমতা একটা কমিটির কাছে যায়, বিরোধী দলের কাছে যায়, জনগণের কাছে যায়। মানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জনগণের হাতে একটা বড় ক্ষমতা পাওয়ার চলে আসে। কিন্তু বিএনপি কিংবা আওয়ামী লীগ কখনোই জনগণের ক্ষমতায়ন চায় না। তারা চায় তাদের সরকারের ক্ষমতায়ন। যখন তাদের সরকার থাকে না, তখন তারা বিরোধী দলের থেকে এইসব গণতন্ত্র ফণতন্ত্র নিয়ে বহু চিৎকার চেঁচামেচি করে। মানুষের অধিকার চাই, গণতন্ত্র চাই, গণতন্ত্র চাই, গণতন্ত্র চাই, এটাই তাদের মুখের লব্জ। কিন্তু যখনই তারা ক্ষমতায় চলে আসে, তখন গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চায়। রাষ্ট্রপতিকে কোনোভাবে তারা অপসারণ তখন চায়নি, এবং যে কারণে বাধ্য হয়ে নাহিদ ইসলামরা, জামাতের লোকেরা বা উপদেষ্টারা, জামাতের লোকেরা তখন উপদেষ্টা বলতে যায় না, মানে যারাই উপদেষ্টা হয়েছেন তারা তখন বাধ্য হয়েছেন রাষ্ট্রপতির হাতে, এই অবৈধ ফ্যাসিবাদী রাষ্ট্রপতির হাতে শপথ গ্রহণ করতে। কেবলই দেশে একটি ফ্যাসিবাদের মানে মতো একটা শক্তিকে অপসারণ করার পর, বিদায় দেওয়ার পর, তখন মানে বাংলাদেশের পরিস্থিতি এমন ছিল যে সকলের সঙ্গে সমন্বয় করে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ে তোলার এক ধরনের স্বপ্ন তৈরি হয়েছে, যেন আর কখনো সেই ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। ঠিক সেই মুহূর্তেও বিএনপি তার ফ্যাসিবাদের গোড়াপত্তন শুরু করে। তারা রাষ্ট্রপতিকে ধরে রাখে, এবং যে ধরনের ঐক্যবদ্ধ সরকার, জাতীয় সরকার বা যাই কিছু চেয়েছে, পরিবর্তনের সরকার যাই কিছু চেয়েছে, বিএনপি সেইটাতে অস্বীকার করেছে। কারণটা কি? কারণটা হলো যে তাদের ক্ষমতায় আসতে হবে, এবং তারা ধরে নিয়েছে তারাই ক্ষমতায় আসবে যে করে হোক। কারণ তারা তো জানে যে ক্ষমতার পালা বদলটা কোথায় হয়, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, টাকা পয়সা বন্টন, মানে প্রশাসনকে কেনা, এগুলো সবকিছু তারা যখনই মনে করছে শেখ হাসিনা গেছে, তখন তারা ধরে নিয়েছে বিএনপি ক্ষমতায় আসবে, অতএব এখন আর ওইসবের কোনো দরকার নেই। এবং তারা তখন থেকে 6 তারিখ থেকে তারা শুধু নির্বাচন 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 করে গেছে। মানে তাদের হাতে ক্ষমতা দাও, তারা আবার আরেকটা ফ্যাসিবাদ হয়ে উঠতে যেন পারে। এখন রাষ্ট্রপতিকে তারা যেটা করলো, এবার আমরা দেখলাম যে জাতীয় সংসদ যখন গঠন হলো, নির্বাচন হলো, জাতীয় সংসদ হলো, সেই সংসদেও তারা রাষ্ট্রপতিকে নিয়ে এসেছে। এনে মোট কথা হচ্ছে যে তারা বিশ্বকে সবাইকে দেখাতে চেষ্টা করেছে যে না, এটা পূর্বের সরকারের একটা এক্সটেনশন, মানে ধারাবাহিকতা রক্ষা, সংবিধানের ধারাবাহিকতা রক্ষা। এটা নতুন কোনো বিপ্লবের সরকার নয় বা নতুন কোনো কিছু নয় যেটাকে আবার নতুন করে কোনো লেজিটিমেসি বা বৈধতার প্রশ্নে আসতে হবে। তো তারা এটা যখন করা শেষ, এবার তাদের সুযোগ, এবার তাদের সময় হয়েছে রাষ্ট্রপতিকে লাথি মেরে সরানোর। কি করলো? তারাই ইচ্ছা করে রাষ্ট্রপতিকে বিদেশ যাওয়ার জন্য সুপারিশ করলো, যাওয়ার সুযোগ করে দিল, তার চিকিৎসার নামে তাকে বিদেশে পাঠালো। পাঠিয়ে এখন তারা বলতেছে যে তারা লন্ডনে বসে, রাষ্ট্রপতি লন্ডনে বসে শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছেন। বাংলাদেশ থেকে কি দিল্লি কথা বলা যায় না? তাহলে আমাকে লন্ডন যেতে হবে? অবান্তর অবান্তর অবান্তর। এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনার বিচারের দাবিতে আপনার জুলাই আন্দোলন। দূর, এগুলা বাদ দেন, এগুলা পাত্তা দিই না। এগুলা কিছু চিন্তা করে কি লাভ বলেন? ওটা তো বলতেই থাকবে। এটা আজকে কে বলছে নাকি? এটা তো আমার পার্লামেন্টে যেদিন ভাষণ দিছে ওই দিনও বলছে, এবং 5ই আগস্টের পর থেকেই বলছে। আবার আমার হাত দিয়ে শপথ নিছে, আমি নিয়োগ দিছি, আমি উপদেষ্টা বানাইছি। তারপরে উপদেষ্টার পরে তার 1 মাস 1.5 মাস পরে এসে আমার সঙ্গে দেখা করে গেছে, আমার প্রশংসা করে গেছে। এখন বললে কি করব? কারো মুখ তো বন্ধ করা যায় না। বা কিসের বিচার করবে? কিসের কিসের বিচার করবে? আর্টিকেল 51 অব দি কনস্টিটিউশনে পড়ে যায়, দেখুক। পরবর্তী পরিকল্পনা চিকিৎসা, উন্নত চিকিৎসা করা দেশে এবং বিদেশে। আর এই যোগাযোগের অপরাধে তারে অপসারণ করাটা জরুরি হয়ে গেছে, এবং তাকে পদত্যাগে বাধ্য করা হলো। এতদিন এটা অসাংবিধানিক ছিল, হঠাৎ করে এটা আবার সংবিধানভুক্ত হয়ে গেছে। এই যে সালাউদ্দিনের যে মুখ, না আসলে এটা অন্য কিছু, এটা এখন জাতি ভাবতে শুরু করেছে। যেই লোক সকালে এক কথা বলে, বিকেলে এক কথা বলে, এই বলে এটা সংবিধানে নাই, আবার বলে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতিকে অপসারণের সুযোগ নেই, আবার ঠিক তারা সেটাই করছে। কিভাবে করছে? রাষ্ট্রপতি নিজে স্বেচ্ছায় পদত্যাগ করছেন। পদত্যাগ তো আপনারা বাধ্য করেছেন। রাষ্ট্রপতি যে ভাষণ প্রথম অধিবেশনে দিয়েছিলেন, সে ভাষণ কি রাষ্ট্রপতি দেওয়ার কথা? তার মুখ দিয়ে ভাষণ আসছে? ওই ভাষণ আপনারা তাকে দিয়ে জোর করে দিয়েছেন। তো এই অপসারণটা বা এই পদত্যাগটা তো আপনারা তখন এই শক্তি প্রয়োগ করে করতে পারতেন। এইসব নাটক জনগণের সামনে করে আপনারা আরেক শেখ হাসিনা হয়ে উঠছেন। অলরেডি তারেক জিয়াকে মানুষ উদ্দেশ্য করে বলা শুরু করেছে, নাটক কম করো। এসব নাটক করে, জনগণের সঙ্গে ধোঁকাবাজি, প্রতারণা করে একটা রাজনৈতিক দল কিভাবে টিকে থাকার স্বপ্ন দেখে? রাষ্ট্রপতি
শাহাবুদ্দিন চুপ্পু নিজেই এই প্রশ্নটা তুলেছেন যে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করার জন্য আমার কি লন্ডনে যাওয়ার দরকার আছে? এইসব অবান্তর কথা কেন বলা হয়? তিনি লন্ডনে গিয়ে যোগাযোগ করেছেন কি করেননি এটা বড় ম্যাটার না। তার এই কথাতে প্রমাণ হয় যে তিনি বাংলাদেশে বসে শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছেন। এটা তো আটকানোর কিছু নাই। মানে তাকে কিভাবে একটা, যে দেশে জেলখানায় বসে মানুষ ফোনে কথা বলতে পারে, বাইরে যোগাযোগ করতে পারে, সবকিছু করতে পারে, সেখানে একজন রাষ্ট্রপতি, সে তো জেলখানায় না, সে কি শেখ হাসিনার সঙ্গে এখানে বসে বাংলাদেশে বসে যোগাযোগ করতে পারেন নাই বা সুযোগ ছিল না? বিএনপিকে এটা প্রমাণ করতে চায়। তার সেই কথার মানে তারা যে মানে নাটকটা সাজিয়েছে যে একটা কজ তৈরি করা, সেই কজ যাতে তারা যে তৈরি করেছে এটা শাহাবুদ্দিন চুপ্পু ফাঁস করে দিয়েছেন। বিএনপি নৈতিকভাবে এখন তার চরম পরাজয় হয়েছে। এদিকে বিএনপির আরেকটা খেলা দেখেন, তারা একজন জামাত নেতার একটা মানে চারিত্রিক স্খলনের একটা ভিডিও ভাইরাল করেছে। এটা বিএনপি তার নিজস্ব ডিজিএফআই বাহিনী বলি, গোয়েন্দা বাহিনী বলি, বা তাদের সরকারি বাহিনীদের যে প্রোটোকল থাকে যাদেরকে দিয়ে এই জাতীয় জিনিসগুলো করা হয়, আমরা যেহেতু এটা নাম বলতে পারবো না, নাম বলাটা আমাদের জন্য মানে নিরাপদ না, কারণ এগুলো প্রুফ করার ব্যাপার স্যাপার আছে, অনেক বড় ব্যাপার আছে। যাই হোক, মানুষ জানে এগুলো কারা ভাইরাল করেছে, কারা প্রচার করেছে, কেন করেছে। তো এই কাজটা তারা করেছে, করার পরে একই সঙ্গে দেখা গেছে যে এবার জামাত সমর্থকরা, জামাতপন্থীরা বা যারা বিএনপির ভেতরেও যারা বিএনপির বিরুদ্ধে বা বিএনপির এসব নেতাদের বিরুদ্ধে বা বিএনপি নেতাদের মধ্যেও বিএনপি নেতার বিরুদ্ধে লোক আছে, তো পার্সোনালি তারা এই জিনিসগুলোকে মানুষের সামনে এনেছেন। প্রায় ডজন খানেক বিএনপির নেতার ভিডিও ফাঁস করা হলো। বিএনপির মহাসচিব মহোদয় আছে না, মহাসচিব মহোদয় নিয়ে আপনারা তো আলাপ টালাপ করেন না। আপনাদের মহাসচিব মহোদয় আপনাদের দলের কেন্দ্রীয় এক নেতা, যেই নেতা কোভিডের পরপর মারা গিয়েছে, তার বউরের সাথে লুটোপুটু করেছেন। শুধু তিনি একা না, দলের আরো 3-4 জন বহু বড় বড় মন্ত্রী তিনারা এখন তার সে বউর সাথে লুটোপুটু করেছেন। মজার ব্যাপার হচ্ছে যে জামাত নেতাটা নিয়ে বারবার আলোচনা হচ্ছে, টকশো হচ্ছে, মানে সব জায়গায় এটা নিয়েই কথা হচ্ছে, কিন্তু ওই যে আরো যে বিএনপি নেতাদের যে এত নোংরা নোংরা ভিডিও ভাইরাল হলো, এটা নিয়ে কোনো কথা হচ্ছে না। একটা বিষয় আমার মাথায় আসে না, সেটা হলো বাংলাদেশের প্রতিটা গণমাধ্যম, অলমোস্ট প্রতিটা গণমাধ্যম এটা নিয়ে নিউজ করেছে। এটা কি বাংলাদেশের মেইন স্ট্রিম গণমাধ্যমে নিউজ করার ব্যাপার? এটা কি হয় বাংলাদেশে? সবসময় এরকম হয়? আপনারা কি মানে আমি ধরেন আওয়ামী লীগের সময় হারুনের টুনটুনি দেখানো হয়েছিল না? হারুনের টুনটুনি যখন দেখালাম আপনারা সোশ্যাল মিডিয়াতে নিউজ করছিলেন। জাহাঙ্গীর কবির নানকেরটা বের করার সময় নিউজ করছিলেন আপনারা সোশ্যাল মিডিয়াতে। পরিমণি যখন কিনা ওই যে সাকলা ইন্ডিয়া নিয়ে করলো, তখন আমি ভিডিও ছাড়লাম, তখন আপনারা নিউজ করছেন কি ইলিয়াসের হাতে কিভাবে গেল এই ভিডিও। আপনারা কিন্তু ওইটা নিয়ে নিউজ করেন নাই, আমার এইভাবে কি। কিন্তু এখন জামাত ইসলামের একজন এমপির বিরুদ্ধে এটা হওয়ার পরে প্রতিটা গণমাধ্যম অলমোস্ট শুধু নিউজ করেই নাই, ফলো আপ নিউজও 4টা 5টা 10টা 15টা পর্যন্ত ফলো আপ নিউজ করছে, এরকম গণমাধ্যম আমাদের দেশে আছে। তো আপনারা না ব্যক্তিগত আক্রমণ থেকে নাকি আপনারা বেঁচে থাকেন, এগুলো নাকি ব্যক্তিগত বিষয়। তো ব্যক্তিগত আক্রমণ করে না, ব্যক্তিগত আক্রমণ জামাত করলেই তখন খালি ব্যক্তিগত আক্রমণ। জয়নুল আবদিন ফারুকের যে অডিও ভাইরাল হলো, সেটা কি তার নয়, এটা নিয়ে তাকে কখনো প্রশ্ন করা হচ্ছে না, বা বিএনপিরও কাউকে এটা নিয়ে প্রশ্ন করে বিব্রত করা হচ্ছে না। কিন্তু গাজী নজরুল ইসলামের বিষয় নিয়ে জামাতের প্রত্যেকটা নেতাকে প্রশ্ন করে করে, শিবিরের নেতাদেরকে এনে এনে প্রশ্ন করে ভাইরাল করা হচ্ছে। একটা কমন প্রশ্ন সকলের, সেটা দেখলাম যে যদি এটা রিয়েল ভিডিও হয় তাহলে জামাত সমর্থকরা এটাকে কি বলে এআই জেনারেট বললো কেন, এআই ভিডিও কেন বললো, মানে এই প্রশ্নটা উপস্থাপকদের। তো আমার কাছে খুব অবাক লাগে যে এই উপস্থাপকরা কি আদৌ সাংবাদিকতা করছে নাকি অপসাংবাদিকতা করছে। এআই জেনারেটেড কেন বলবে না? আজকে আপনারা এত বছরে একটা জামাতের একটা মানে রিয়েল ভিডিও পেলেন, এতকাল যে ভিডিওগুলো দিলেন, এতকাল সাদিক কায়েমের ভিডিও দিলেন, ঝুমার ভিডিও দিলেন, ডাক্তার শফিকুর রহমানের ভিডিও দিলেন, জামাতের অমুক নেতা তমুক নেতার যে শত শত হাজার হাজার আপনারা যে ফটোকার্ড দিলেন, ভিডিও দিলেন, সেগুলো কি ছিল? এই উপস্থাপকের যদি মিনিমাম উপস্থাপকের মানে সাংবাদিকতার জ্ঞান থাকে, কিংবা তার যদি চরিত্র ভালো থাকে, যদি তিনি চরিত্রহীন না হন, তাহলে আমি তাদেরকে একটা প্রশ্ন করার জন্য ডাকতে বলবো। সেটি হচ্ছে যে আগের যে এআই জেনারেটেড ছবিগুলো তৈরি করা হয়েছে, এটা কারা করলো, কেন করলো?
বিএনপির বিরুদ্ধে কিছু হলে আপনারা তো বলে দেন যে এটা কে বলে জামাতের বট আইডি করছে, শিবিরের বট আইডি করছে। তাহলে জামাতের ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে যারা এগুলো করলো তাদেরকে কেন প্রশ্ন করছেন না? হাজার হাজার শত শত ভিডিও এবং ছবি আছে জামাত নেতাদের বিরুদ্ধে যেগুলো এআই জেনারেটেড। যখন আপনারা এখন এরকম হাজার হাজার ভুয়া ভিডিও, এআই জেনারেটেড ভিডিও দিবেন, এআই ভিডিও দিবেন, তখন যদি তাদের সামনে এরকম কোনো ভিডিও আসে তারা এটাকেও খুব স্বাভাবিকভাবে এআই জেনারেটেড বলবে। এটা কি খুব অন্যায় হয়ে গেছে? আর যারা যে হাজার হাজার ভিডিও ফটোকাট করতেছে, ভুয়া ফটোকাট করতেছে, এটা ন্যায়সঙ্গত? এই জাতীয় সাংবাদিকদের সঙ্গে জামাতের এখন উচিতই না কোনো টকশোতে যাওয়াটা। একে তো হচ্ছে এসব উপস্থাপিকার ইচ্ছাকৃত তাদের ড্রেস আপ হচ্ছে এরকম, মানে যাতে জামাত নেতারা বিতর্কিত হয়, বেপর্দার জন্য বিতর্কিত হয়। এত বাজে এবং এত অশ্লীল ড্রেস এবং বেপর্দার ড্রেস তারা পরে থাকেন। উপস্থাপিকারা যেন মানে প্রতিযোগিতা করেন তাদের মানে এইগুলো দিয়ে, মানে যেটাকে বলে আমরা বলি এক্সপোজ করা, এরকম এক্সপোজ করা পোশাক তারা পরেন এবং জামাত নেতাদেরকে ডাকেন। যদি তারা না আসে তাদেরকে আবার বলবেন যে তারা এটা মানে তারা নারীদেরকে এই চোখে দেখে, তারা আসলে এই ধরনের নারীরা আর উপস্থাপনা করতে পারবে না, তারা আসলে টেলিভিশন মানে আরেকটা অপপ্রচার চালাবে। আবার তারা আসলে সেটা তো অপপ্রচার, এটা তো ইহুদি কালচার। ইহুদিরা ঠিক এরকম কাজ করতো। যদি আপনি এই কাজটা করেন তাহলেও আপনি বিপদে আছেন, যদি এই কাজটা না করেন এটা তো আপনি বিপদে আছেন। ইহুদিদের একটা কাজের কথা বলি, সেটা হচ্ছে যে হাদিস যখন প্রথম প্রকাশিত হয় মানে বই আকারে, হাদিস তো প্রকাশ করার প্রয়োজন ছিল না, কিন্তু তারা বললো যে আচ্ছা এগুলো যদি প্রকাশ করা হয় তাহলে তো সংরক্ষণের সুবিধা হবে। তো যাদেরকে দিয়ে সম্রাট মানে তখন সুলতান আব্দুল হামিদের অধীনে একটা ইয়াতে ছিল, তো তাদেরকে দিয়ে সেই মাদ্রাসার মতো একটা জায়গা ছিল যেখানে বড় বড় আলেমরা ছিলেন, সৌদি আরবের বিভিন্ন ভালো ভালো স্টুডেন্ট স্কলাররা ছিল, তাদেরকে দিয়ে একটা হাদিস গ্রন্থ বের করার উদ্যোগ নিল কে? একজন ইহুদি নারী। সে সেখানে মানে সুলতান আব্দুল হামিদের সঙ্গে অত্যন্ত মানে সুন্দর একটা সম্পর্ক গড়ে তোলে, খুব সুন্দর কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলে। তাদের ওই মাদ্রাসার ছাত্রদেরকে রাজি করালেন যে তারা একটা গ্রন্থ বের করবে, হাদিস গ্রন্থ বের করবে। সেই হাদিস গ্রন্থের মধ্যে তারা কি করলো? জাল হাদিস ঢুকিয়ে দিল। টেকনিকটা কি? ওরা তখনই প্ল্যান করছে যদি এই জাল হাদিসগুলো, ওরা যেহেতু হাদিস মুখস্থ করা ওদের, তো এই হাদিসগুলো যদি ওরা ধরা পড়ে যাবে যে একটা মিথ্যা বা জাল হাদিস, তখন কি করবে? বলে যে তখন তারা পোড়ায় দেবে। তখন তারা কি করবে? যখন হাদিস পোড়ায় দিবে তখন তারা মানুষকে দেখাবে যে দেখেন আপনাদের সুলতান কত খারাপ, হাদিস পোড়ায় দিল। আর যদি পোড়ায় না দেয় তাহলে ওই জাল হাদিস সকল মানুষের কাছে পৌঁছে যাবে। মানে দুই দিকেই ইহুদিদের লাভ। এই ইহুদিরাই কিন্তু এখনো পর্যন্ত মিডিয়ার 90% নিয়ন্ত্রণ করছে ইহুদিরা। ঠিক সেই কারণেই আজও পর্যন্ত বাংলাদেশের মিডিয়ার পুরো প্যাটার্নটাই ইহুদিদেরকে সাপোর্ট দেয় এবং ইসলামের বিরোধিতা করে, ইসলামের বিরুদ্ধে প্রচন্ডভাবে কাজে লাগে। মিডিয়ার একটা জিনিস পাবে না যেটা ইসলামের পক্ষে। তারা যে ইসলামিস্টদের নিয়ে আসে ইসলামের পক্ষে যখন কথা বলে, তখনও আরেকটি ইসলামকে র্যাডিক্যাল প্রমাণ করার জন্য, ইসলামকে সঠিক নয় ভুল প্রমাণ করার জন্য ব্যবহার করে। তারা ইসলামকেও ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে। এটা হচ্ছে মিডিয়ার কালচার। এই মিডিয়া বিমুখতা যতদিন না পর্যন্ত ইসলামী আন্দোলনের নেতাদের তৈরি হবে ততদিন পর্যন্ত মানে এই ইসলাম তাদের সঠিক অবস্থানে আর প্রতিষ্ঠিত হতে পারবে না। তারা তখন ওই মিডিয়ার প্রচারণা, মিডিয়ার সঙ্গে অভ্যস্ত হওয়া, তারপরে মিডিয়াকে একটু প্রশ্রয় দিয়ে যে ধরনের মানে এক ধরনের কি বলবো শিথিল ইসলাম, বা মনে করেন যাকে বলা হয় যে একটু মানে রোকসত দিয়ে যে ইসলাম, এই ধরনের একটা ইসলামের সঙ্গে তাদেরকে ওঠা বসা করতে হবে। রিয়েল ইসলামের সঙ্গে যদি যেতে হয় তাহলে এই মিডিয়ার কাছ থেকে দূরে সরতে হবে। আদারওয়াইজ তারা প্রতি পদে পদে তাদের ইসলামের সঙ্গে আপোষ করতে হবে, তাদের নীতিমালার সঙ্গে আপোষ করতে হবে। যদি জামাত ইসলাম বা ইসলামী আন্দোলনের লোকেরা তাদেরকে ছাড় দিতে পারে যে ঠিক আছে আপনারা বেপর্দা আছেন, আপনাদের পোশাকের স্বাধীনতা আপনাদের আছে, ওকে আপনাদের সঙ্গে আমরা টকশো যেহেতু আপনারা ডাকছেন করছি, কেন আপনারা জামাত নেতাদের টকশো করার সময় একজন পুরুষকে রাখতে পারেন না? পারেন। ওই যে বেপর্দার নারী, তাকে কিন্তু এখন ওই জামাত নেতার যে ভক্ত, জামাতের যে কর্মীরা আছে, সমর্থক আছে, সবাই দেখছে। মানে মোট কথা হচ্ছে তাদেরকে অভ্যস্ত করা, বেপর্দায় চলার অভ্যস্ত করা। যে জামাত শিবির এক সময় যেহেতু টিভিতে দেখলে নায়ক নায়িকার ছবি, গান বা বেপর্দার ব্যাপার স্যাপার ছিল, তো সেই কারণে তারা টিভি দেখা হলে, সংবাদ বা অন্য খবর ছাড়া অন্য কিছু দেখা হলে সাথী করতো না, বা জামাতের রুকন বানানো হতো না, শপথ দিত না, জামাত করা যেত না।
সেই অপশনগুলো এখন তারা আস্তে আস্তে বাদ দিতে বাধ্য হয়েছে। এখন তাদের মোবাইলেই সবকিছু আছে, যে ইচ্ছাকৃত দেখবে দেখবে। কিন্তু যখন এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়, তখন সকলকে উৎসাহিত করে যে হ্যাঁ না, এখন এটা খুব স্বাভাবিক। এই যে পর্দা লঙ্ঘন, বেপর্দা চলা, এগুলো এখন ডাল ভাত হয়ে গেছে, সকলের কাছে হয়ে গেছে। এই যে মানসিকভাবে একটা অবৈধ কাজের প্রতি মানুষের প্রশ্রয় তৈরি করা বা অনুমোদন তৈরি করে ফেলা, এই কাজটা মিডিয়া করতে সমর্থ হয়েছে। জামাতের সমালোচনা করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসছে যে এখন মানে মিডিয়া সমালোচনা করলেই তখন জামাত ওখানে রিয়েক্ট করে বা বলতে হয় যে ঠিক আছে আমরা এইভাবে চলবো। মানে মিডিয়ার পরামর্শ এখন চলছে জামাত, এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে। আমরা দেখলাম যে জামাত নেতাদেরকে যে টকশোগুলিতে ডাকে, সেখানে একজন উপস্থাপিকা থাকে যার কোনো পর্দা নাই। বাধ্য করেন, দরকার নাই আপনাদের। এরা আপনাদেরকে শুধু কিন্তু আপনাদেরকে ডেকে আপনাদের সুযোগ দেয় না, আপনাদের কথা কখনো বলতে দেয় না। ইসলাম প্রচারের জন্য কিন্তু, ইসলামের বাণী প্রচারের জন্য কিন্তু এরা আপনাদেরকে টকশোতে ডাকে না। এরা টকশোতে ডাকে ইসলামপন্থীদেরকে তাদের সে বেপর্দার চেহারা দেখানোর জন্য, তাদের মতবাদ প্রচার করার জন্য, ইসলামকে খাটো করার জন্য, আপনাদেরকে বিব্রত করার জন্য। কখনোই আপনাদের একটা টকশোতে এখন প্রশ্ন দেখি না যে বিএনপি নেতাদের এই চরিত্রহীনতা নিয়ে, শুধুমাত্র জামাতের এই গাজী নজরুল ইসলামকে নিয়ে প্রশ্ন। এই মিডিয়াকে এড়িয়ে চলার চেষ্টা করেন, আর না হয় মিডিয়াকে নিজের মতো করে হ্যান্ডেল করার চেষ্টা করেন। আপনারা শর্ত দিয়ে দেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি পর্দার ব্যাপারে আগে যে শিথিলতা ছিল সেই শিথিলতাকে আমরা রাখছি না, আমরা এখন কঠোর হলাম, আপনাদের কোনো মহিলা উপস্থাপিকার টকশোতে আমরা যাব না। যদি আপনারা আপনাদের টেলিভিশন পক্ষ থেকে কোনো পুরুষ উপস্থাপক দিতে পারেন, ব্যাস দেন আমরা আসবো। আজকে আপনারা মিডিয়া বয়কট করেন, মিডিয়ার কোথায় নেমে যায় দেখেন, মিডিয়ার বিজনেস কোথায় নেমে যায় দেখেন। ওই যে ফেসবুক আর ইউটিউবে যে তারা ভিউ ব্যবসা করে, ভিউ ব্যবসা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সরকারের বাতাবি লেবু আপনারা দেখেছেন যে তারেক রহমানের ভিউ আছে 20 থেকে 30,000, আর ডাক্তার শফিকুর রহমানের ভিডিও একই সময় আসে হচ্ছে 3 থেকে 4 লাখ। তারা জানে এখন ভিউ ব্যবসা করতে হলে জামাতের লোকদেরকে টানতে হবে, যদি টানতে হয় তাহলে তাদের জন্য সুন্দর পরিবেশ করে নিয়ে আসতে হবে। আপনারা এখন এই খেলাটা খেলতে পারেন, এই সুযোগটা আপনারা নিতে পারেন। জামাত নেতাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, পর্দার ব্যাপারে আপনারা যেহেতু কঠোর হয়েছেন, আরো বেশি কঠোর হন। এই ধরনের মিডিয়া বলে তাদের জন্য আলাদা আইন, তাদের জন্য আলাদা ছাড়, এটা আর কখনো দিয়েন না। চরিত্র হেফাজত করতে হলে, নেতাকর্মীদের চরিত্র সংশোধন করতে হলে, হেফাজতে রাখতে হলে, তাহলে আপনাদের এই শিথিলতা উঠিয়ে আরেকটু কঠোর হইতে হবে। এটা আমরা এখন অনেক গভীরভাবে ফিল করছি।